হ্যালো 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 স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে। আমি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো চলো জেনে নেওয়া যাক আজকের টপিকস কি। আজকে আমরা কি কি আলোচনা করব, আমাদের আজকে এই ক্লাসে কি কি হতে চলেছে সেটা আজকে আমরা জেনে নিই। চলো, প্রথমে আমরা আসবো ডাইমেনশান, মাত্রা এবং তার ডেফিনেশান এবং ক্যালকুলেশান। মাত্রা ডেফিনেশান সংজ্ঞা কী হবে এবং ক্যালকুলেশান কিভাবে আমরা মাত্রা নির্ণয় করব সেটা আমরা জানবো। ডাইমেনশনাল অ্যানালাইসিস অর্থাৎ মাত্রা বিশ্লেষণ, ওই যেটা বললাম ক্যালকুলেশন, মাত্রা কিভাবে বিশ্লেষণ করে বিভিন্ন ভৌত রাশির তার মাত্রা বের করব সেটা আমরা দেখব। অ্যাপ্লিকেশানস অর্থাৎ যেসব সমীকরণ প্রতিষ্ঠিত আছে সেই সব সমীকরণকে আমরা যাচাই করব এই ডাইমেনশনাল অ্যানালাইসিস করে, যে সেটা ঠিক আছে কি না সেটা আমরা একবার প্রুভ করব। এরপর আসছে রিলেশন বিটুইন ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ বিভিন্ন ভৌত রাশিগুলির মধ্যে সম্পর্ক কিভাবে হয় সেগুলো আমরা নির্ণয় করে দেখব। এবং আসছে লিমিটেশনস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, অর্থাৎ মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা। তবে তার আগে আমরা জেনে নেব যে এই চ্যাপ্টারটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে রাখি, সেমিস্টার সিস্টেমের আগে এই চ্যাপ্টার থেকে ছিল 2 নম্বর, কিন্তু এখন বর্তমান সেমিস্টার সিস্টেমে অর্থাৎ প্রথম সেমিস্টারে যে 35 নম্বরের 35 নম্বরের MCQ হবে, তার মধ্যে কিন্তু এখানে থাকবে 3 নম্বর। এবং আমি যদি খুব ভুল যদি না হই, এই 3 নম্বর আসতে চলেছে কোথা থেকে? 1 নম্বর আসবে ইউনিট অ্যান্ড ডাইমেনশান থেকে আসবে, অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালাইসিস বা ক্যালকুলেশন অফ ডাইমেনশান। 2 নম্বর আসবে ক্যালকুলেশনস অফ এরার্স, ত্রুটি নির্ণয় থেকে 1 নম্বর আসবে। এবং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট ফিগার্স, অর্থাৎ তাৎপর্যপূর্ণ সংখ্যা থেকে 1 নম্বর। খুব যদি না ভুল করি, এখান থেকে আসবে 1 নম্বর, এখান থেকে আসবে 1 নম্বর এবং এখান থেকে আসবে 1 নম্বর, যেগুলো আমার আগের ক্লাসে ডিটেলসে আলোচনা করা আছে। যদি তোমরা প্রথম এই ক্লাসটা কেউ দেখে থাকো, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো, কারণ প্রত্যেকটা ক্লাসের সঙ্গে ইন্টার রিলেটেড। তো এটা আমার 4 নম্বর ক্লাস, টোটাল 4টে ক্লাস নিয়ে তৈরি আমার এই ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এটা আমার 4 নম্বর ক্লাস। এর আগে 3টে ক্লাস তোমরা দেখে নেবে, আমার আপলোড করা আছে। 3টে ভিডিও তোমরা দেখে নেবে, তারপর তোমরা এটা দেখতে থাকো, কারণ প্রত্যেকটা যখন দেখবে তোমরা 4টেই একসাথে দেখবে। এছাড়াও 4টে ভিডিওর একটা আমার প্লেলিস্ট থাকবে, সেই প্লেলিস্টও তোমরা দেখতে পারো। তো যদি প্রথম এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি তোমাদের হিরক স্যার, আর আমার চ্যানেল HM ক্লাসরুম। এবং তাহলে প্রথমে আমরা শুরু করব যে ডাইমেনশান। ডাইমেনশান সম্বন্ধে ধারণা কি, ডাইমেনশান কি বা কেন আমরা জানব, ডাইমেনশান জানার আমাদের প্রয়োজনীয়তা কি। সিজিএস পদ্ধতিতে বেগের একক কি? না, সেন্টিমিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? বেগের একক কোন কোন দুটি মৌলিক এককের সঙ্গে সম্পর্কযুক্ত? কি না, সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্য এবং সেকেন্ড অর্থাৎ সময়। আমরা একক থেকেই কিন্তু বুঝতে পারলাম বেগের একক, সিজিএস একক দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এরপর বলের একক, সে সিজিএস পদ্ধতিতেই আমি ধরছি। বলের একক সিজিএস পদ্ধতিতে কি? ডাইন। কিন্তু ডাইন দেখে তো আমরা কিছু বুঝতে পারছি না যে এই বল কোন কোন মৌলিক এককগুলির সঙ্গে সম্পর্কযুক্ত। এখন আসি, বলের একক সমান ভরের একক গুণিত ত্বরণের একক। এবার সিজিএস পদ্ধতিতে যদি আমি ধরি, সিজিএস পদ্ধতিতে বলের একক সমান ভরের একক কি হবে? গ্রাম গুণিত ত্বরণের একক হবে
সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এইটা হবে গ্রাম সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এটা ভরের সঙ্গে রিলেটেড, সেন্টিমিটারটা দৈর্ঘ্যের সঙ্গে রিলেটেড এবং সেকেন্ডটা সময়ের সঙ্গে রিলেটেড। তাহলে এই বল কার কার সঙ্গে রিলেটেড? না ভর, দৈর্ঘ্য এবং সময়। তাহলে এই যে আমরা জানতে পারলাম যে বল ভর দৈর্ঘ্য সময়ের সঙ্গে রিলেটেড, সম্পর্কিত, এর জন্যই আমাদের মাত্রার প্রয়োজন। আমি সরাসরি ডাইন বা কোথাও জুল বা কোথাও ওয়াট বললে আমরা বুঝতে পারছি না এটা কোন কোন রাশির সঙ্গে সম্পর্কযুক্ত। তার জন্য আমাদের কি প্রয়োজন? মাত্রা জানা প্রয়োজন। যদি মাত্রা জানতে পারি, দেখো এখান থেকেই আমরা জানতে পাচ্ছি যে ভরের মাত্রা যদি m হয় এবং দৈর্ঘ্যের মাত্রা যদি l হয়, সময়ের মাত্রা যদি t হয়, তবে বলের মাত্রা কি হবে আমরা এখান থেকেই বলতে পারছি। দেখো এইখান থেকে আমরা লিখতে পারি m গুণিত l বাই t স্কোয়ার, বা এইখান থেকে আমরা কি লিখছি m l t টু দি পাওয়ার -2। তাহলে এবার চলো জেনে নেওয়া যাক ডেফিনেশান। মাত্রার ডেফিনেশান কি? চলো মাত্রার ডেফিনেশানে কি বলছে? মৌলিক রাশি কি কি আমরা দেখে এসেছি, সাধারণত দৈর্ঘ্য ভর সময়, এছাড়াও আছে কিন্তু আরও, সাধারণত আমরা উদাহরণের জন্য বললাম। মৌলিক রাশিগুলিকে যে উপযুক্ত ঘাতে উন্নীত করে, ঘাত বলতে টু দি পাওয়ারে যা দিই আমরা সেটা তার ঘাত, যে উপযুক্ত ঘাতে উন্নীত করে কোনো প্রাকৃতিক রাশির লব্ধ একক প্রকাশ করা হয়। লব্ধ একক কেন বললাম? না এই মৌলিক রাশিগুলোকে নিয়েই কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন লব্ধ একক। সেই ঘাতগুলিকেই বলা হয় সংশ্লিষ্ট রাশির মাত্রা। যেমন উদাহরণ কি না, আমরা জানি কি উদাহরণ না, ভর বেগ সমান ভর গুণিত বেগ। তাহলে ভর বেগের মাত্রা কি হবে? সমান ভরের মাত্রা গুণিত বেগের মাত্রা। মাত্রার সময় কি হবে? ভরের মাত্রা কি হবে? m, এবং বেগের মাত্রা কি হবে? সরণ বাই সময়, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা বাই সময়ের মাত্রা, বা এখান থেকে বলা যাচ্ছে m l t টু দি পাওয়ার -1। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে? ভরবেগের মাত্রার ক্ষেত্রে ভরের ঘাত কত? 1, দৈর্ঘ্যের ঘাত 1 এবং সময়ের ঘাত -1। এগুলিই হচ্ছে মাত্রা, ভরের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, সময়ের মাত্রা। এবং এই টোটাল মাত্রা, এই মাত্রাটা হয়ে গেল ভরবেগের মাত্রা। ওকে, এটি হলো ভরবেগের মাত্রা। এবার দেখা যাচ্ছে যে কোনো কোনো রাশির একক যখন প্রকাশ করা হয় তখন দুটি সমজাতীয় রাশির অনুপাত হিসাবে প্রকাশ করা হয়। যেমন কোণ, রেডিয়ান এককে কোণ, কোণ সমান কি হয় আমরা জানি, মনে আছে? S = r থিটা। থিটাটা হচ্ছে কোণ যেটা রেডিয়ান এককে প্রকাশ করা হয়। তাহলে থিটা সমান S/r, যেখানে এসটা হচ্ছে বৃত্তচাপ আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কোণ সমান কি? চাপ বাই ব্যাসার্ধ। যদি একক নেওয়া হয় তাহলে এক্ষেত্রে চাপ হলো একটি দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ হলো দৈর্ঘ্য। তাহলে দুটোর কোণের যদি মাত্রা নেওয়া হয়, মাত্রা সমান তাহলে দৈর্ঘ্যের মাত্রা
বাই দৈর্ঘ্যের মাত্রা, কারণ চাপও যেহেতু ওয়ান টাইপ অফ দৈর্ঘ্য এবং ব্যাসার্ধও দৈর্ঘ্য, তাহলে এটা হবে দৈর্ঘ্যের মাত্রা এল বাই এল। তাহলে এখানে কি হচ্ছে, এখানে 1 হচ্ছে, কোনো মাত্রা থাকছে না। তাহলে এটা হচ্ছে মাত্রাহীন রাশি, কে না কোণ, মাত্রাহীন রাশি। এরকমভাবে যেমন স্টেরেডিয়ান এককে কি হবে, ঘন কোণ, এটিও একটি মাত্রাহীন রাশি। এছাড়া আরও একটি হবে, আমরা পড়ে এসেছি মাত্রাহীন, আরও দুটো পড়ে এসেছি আমরা, খেয়াল করো সম্ভবত প্রথম বা দ্বিতীয় ক্লাসে আছে আপেক্ষিক ঘনত্ব প্রতিসরাঙ্ক। তাহলে মাত্রাহীন রাশি কি কি পেলাম আমরা, আমাদের যদি প্রশ্ন পড়ে কোণ, ঘনকোণ, আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব এবং প্রতিসরাঙ্ক। ওকে, তো দেখা যাক, আমরা একটা কনক্লুশনে আসি এবার। আমরা যে এতক্ষণ দেখলাম যে রাশি মাত্রাহীন হচ্ছে বা এককবিহীন হচ্ছে, দেখো, ওরে বাবা এর আবার কি হলো, এককহীন রাশি অবশ্যই মাত্রাহীন হবে, অবশ্যই মাত্রাহীন হবে। কিন্তু মাত্রাহীন রাশি এককবিহীন নাও হতে পারে, কি তাই তো? কিভাবে, এখনই আমরা দেখলাম এককবিহীন নাও হতে পারে। কেমন, যেমন এককহীন রাশি আপেক্ষিক গুরুত্ব বা প্রতিসরাঙ্ক এরা মাত্রাহীন এবং এরা অলরেডি এককহীন। আবার মাত্রাহীন রাশি যেমন কোণ, ঘনকোণ, এর আগে আমরা বললাম ঘনকোণ, এদের কিন্তু একক আছে, যেমন রেডিয়ান, স্টেরেডিয়ান। তাহলে আমরা কি দেখলাম, এককবিহীন রাশি মানেই সে মাত্রাহীন হবে, কিন্তু মাত্রাহীন রাশি হলেও সে এককহীন নাও হতে পারে। তো চলো এবার কিছু মাত্রা আমরা লিখে নিই, কিছু ভৌত রাশি, সেগুলো কোন কোন মৌলিক রাশির সঙ্গে সম্পর্কযুক্ত এবং তাদের মাত্রা কি কি হবে এবং এসআই এককে তার একক কি হবে। ওকে, চলো দেখে নিই, লিখবো না লিখবো না, চলো রেডি কাম, ইয়েস। তাহলে রাশি, সম্পর্ক, মাত্রা, এসআই একক। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, চাপ, সরণ, দূরত্ব, ব্যাসার্ধ সব কি না দৈর্ঘ্য। তো মাত্রা কি হবে, এল, এসআই একক মিটার। বলো ভর, তাহলে এটা হচ্ছে ভর। মাত্রা এম, এসআই একক কেজি। সময়, মাত্রা টি, এসআই একক সেকেন্ড। ক্ষেত্রফল কি হবে, এটা ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্যের স্কয়ার, তাহলে মাত্রা হবে এল স্কয়ার, এল স্কয়ার। তাহলে একক কি হবে, মিটার, তাহলে এখানে হবে
মিটার স্কোয়ার। আয়তন তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে তিনটে দৈর্ঘ্যের গুণফল, তার মানে দৈর্ঘ্য কিউব, তাহলে মাত্রা হবে এল কিউব, একক হবে মিটার কিউব। গতিবেগ বা দ্রুতি, তাহলে বেগ মানে সরণ বাই সময়, দ্রুতি মানে দূরত্ব বাই সময়, তাহলে সরণ ও দৈর্ঘ্য, দূরত্বও দৈর্ঘ্য, তাহলে এখানে কি হচ্ছে দৈর্ঘ্য বাই সময়। তাহলে দৈর্ঘ্যের জন্য ওপরে কি আছে এল আর সময় হচ্ছে টি, তাহলে এটা লেখা যায় এল টি টু দি পাওয়ার -1। দৈর্ঘ্য মিটার, সময় সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স। এরপর নেক্সট, এই তো আমার নেক্সট অপশান আছে নেক্সট ঘনত্ব। তাহলে ঘনত্ব কি হবে ভর বাই আয়তন। কি ছিল তাহলে ভরের মাত্রা কি ছিল, এখানে মাত্রাটা এখানে নির্ণয় করি, এম বাই আয়তন কি ছিল এল কিউব, তাহলে কি হবে এম এল টু দি পাওয়ার -3। ভর, ভর বাই আয়তন এসআই একক কেজি পার মিটার কিউব বা কেজি মিটার টু দি পাওয়ার -3। ওকে, ত্বরণ বা মন্দন, বেগের পরিবর্তন বাই সময়, বেগ সমান কি ছিল আমরা দেখেছি এম এল টি টু দি পাওয়ার এল টি টু দি পাওয়ার -1 বাই সময় টি। ওকে, তাহলে কি এলো এল টি টু দি পাওয়ার -2, কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, আচ্ছা বল, বল সমান কি হবে ভর গুণিত ত্বরণ, ভর গুণিত ত্বরণ, তাহলে মাত্রাতে যদি প্রকাশ করা হয় কি হবে ভরের জন্য এম, ত্বরণের আগে আমরা বের করেছি এই তো ত্বরণ এল টি টু দি পাওয়ার -2, তাহলে কি হবে এম এল টি টু দি পাওয়ার -2। আর সব থেকে একটা বড় কথা, আমরা কিন্তু মাত্রা বিশ্লেষণ থেকেই আমরা একক নির্ণয় করতে পেরে যাব। যেমন এখানে কি ভর কেজি, দৈর্ঘ্য মিটার, সময় সেকেন্ড টু দি পাওয়ার -2, কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাপ ফোর্স পার ইউনিট এরিয়া, অর্থাৎ বল একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণে বল প্রয়োগ হয়। তাহলে বলের আমরা কি দেখেছি, এই তো বল এম এল টি টু দি পাওয়ার -2। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য অর্থাৎ এল স্কোয়ার, তাহলে কি হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করে নিচ্ছি কেজি মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2। একেই তো আমরা বলছি পাস্কাল, এবং বলের একক একেই আমরা তো বলছি নিউটন। এরপর আসছি কার্য বা শক্তি। কার্য বা শক্তি কি হবে বল গুণিত সরণ, তাহলে মাত্রা যদি করি কি হবে এম এল টি টু দি পাওয়ার -2 বল গুণিত সরণ, তাহলে দৈর্ঘ্য এল হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, বা লিখতে পারি একক কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাকে কি বলছি কার্য বা শক্তির এককে জুল। ক্ষমতা কার্য বাই সময়, মাত্রা থেকে প্রকাশ করলে কি হবে কার্য পেয়ে গিয়েছি এর আগে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই সময় টি, তাহলে পেয়ে যাব এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -3।
ভরবেগ, ভর গুণিত বেগ, তাহলে কি হবে এম বেগ এল টি টু দি পাওয়ার -1, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক একইভাবে বলের ঘাত কি হবে, বল গুণিত সময়, তাহলে সময় যদি হয় বল কি হবে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1। ঠিক সেম থাকছে কি ভরবেগ এবং বলের ঘাত একক মাত্রা সমান, ওই জন্য তো আমরা প্রমাণ করেছি বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তন, তাই তো। চলো নেক্সট, ওকে, মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণ কি, আমরা বলেছিলাম যে ডাইমেনশনাল অ্যানালাইসিস বা মাত্রা বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব। মাত্রা বিশ্লেষণ কি, যে কোনো প্রাকৃতিক রাশিকে প্রাথমিক এককগুলোর মাত্রায় তাকে বিশ্লেষিত করতে হবে, অর্থাৎ তাকে সে দেখাতে হবে যে কোনো প্রাকৃতিক রাশি প্রাথমিক রাশিগুলোর সঙ্গে কিভাবে সম্পর্কিত। তাহলে কোনো প্রাকৃতিক রাশি কোনো মৌলিক এককগুলির সাথে কিভাবে সম্পর্কিত সেটা তার প্রত্যেকটা রাশির মাত্রা অনুযায়ী নির্ভর করবে সেই প্রাকৃতিক রাশিটা কিভাবে তাদের সঙ্গে সম্পর্কিত। তো এইটা দিয়ে যে সমীকরণটা আমরা পাবো, অর্থাৎ ধরো বেগের মাত্রা বলের মাত্রা আমরা কি পেলাম এম এল টি টু দি পাওয়ার -2, এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণকে কিন্তু আমরা বলবো মাত্রীয় সমীকরণ। মাত্রীয় সমীকরণ তোমাদের কিন্তু মাত্রা বিশ্লেষণের সময় এই পরীক্ষাতে কিন্তু মাত্রীয় সমীকরণ পড়বে, মাত্রীয় সমীকরণ বের করাতে, অর্থাৎ এইটা বের করাতে পড়বে। তো মাত্রীয় সমীকরণ অর্থাৎ কি বলা যায় যে ডাইমেনশনাল ইকুয়েশন। তো এই মাত্রা বিশ্লেষণের ব্যবহারগুলো কি, মাত্রা বিশ্লেষণের 3 প্রকার ব্যবহার, মুখ্য ব্যবহার 3 প্রকার। কি না, বিভিন্ন একক পদ্ধতির মধ্যে এককের রূপান্তর, তত্ত্বগতভাবে প্রতিষ্ঠিত সমীকরণের সঠিকতা যাচাই করা বলেছিলাম, এবং বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। এবার প্রত্যেকটা ব্যবহার, এই ব্যবহারগুলো কিন্তু একটা সেম নীতির ওপর প্রতিষ্ঠিত। নীতিটা কি না, নীতিটা হলো প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, অর্থাৎ মাত্রার সমসত্বতা নীতি, একে বলা হবে মাত্রার সমসত্বতা নীতি। মাত্রার সমসত্বতা নীতি। চলো এবার আমরা প্রত্যেকটা ব্যবহার আমরা উদাহরণ দিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রথম ব্যবহার, বিভিন্ন একক পদ্ধতির মধ্যে এককের রূপান্তর। তাহলে প্রথম পয়েন্ট কি না, প্রথম ব্যবহার বিভিন্ন একক পদ্ধতির মধ্যে এককের রূপান্তর। তো ধরে নিলাম একটি ভৌত রাশি কিউ, দুটি একক পদ্ধতি নিলাম। একক পদ্ধতির মধ্যে তো রূপান্তর করতে হবে, দুটি একক পদ্ধতি ধরে নিলাম N1 এবং N2, এবং আচ্ছা এখানে এর মাত্রা কত ধরলাম, এই রাশিটার m টু দি পাওয়ার a l টু দি পাওয়ার b t টু দি পাওয়ার c। আচ্ছা দুটি একক পদ্ধতিতে N1 N2 ধরলাম, এখানকার প্রাথমিক এককগুলো M1 L1 T1, আর এখানে M2 L2 T2। ধরলাম এখানকার যে এককগুলো আছে এই এককগুলির সাইজ ধরে নিলাম U1 এবং U2। তাহলে U1 সমান লিখতে পারি M1 টু দি পাওয়ার A, L1 টু দি পাওয়ার B, T1 টু দি পাওয়ার C, এবং
u2 সমান লিখতে পারি m2 টু দি পাওয়ার a l2 টু দি পাওয়ার b t2 টু দি পাওয়ার c। এবার আমরা ডাইমেনশনাল হোমোজিনিটি যে প্রিন্সিপাল, মাত্রার সমসত্বতা নীতি, সেখানে কি বলেছে যে সেই নীতি অনুযায়ী q সমান n1 u1 সমান n2 u2। তাহলে কি পাচ্ছি যে u1 সমান n2 ইন্টু না সরি n1 সমান n1 সমান n2 ইন্টু u2 বাই u1, অর্থাৎ n2 সমান ইন্টু u2 অর্থাৎ m টু দি পাওয়ার a l2 টু দি পাওয়ার b t2 টু দি পাওয়ার c বাই m1 টু দি পাওয়ার a l1 টু দি পাওয়ার b t1 টু দি পাওয়ার c। দিস ইজ দ্য রিলেশন। অর্থাৎ আমরা একটা একক পদ্ধতি জানা থাকলে, যদি দুটো একক পদ্ধতি জানা থাকে এবং একটার রাশির মান যদি জানা থাকে, আমরা অপর রাশিগুলির মান আমরা এখান থেকে পাব। চলো এবার নেক্সট 2 নম্বর ব্যবহারে যাই। ওকে, দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আমরা দেখে নিই যে প্রথম ব্যবহারের উদাহরণ একটা দেখে নিই। একটা প্রবলেম যেটা যে পারদের ঘনত্ব 13.59, পয়েন্টটা দেখতে পাচ্ছ তো, 13.59 গ্রাম সেমি টু দি পাওয়ার -3 গ্রাম পার সিসি বা গ্রাম পার সেমি কিউব। এবার যদি ভর কেজিতে করা হয় এবং দৈর্ঘ্য যদি মিটারে করা হয়, তাহলে নতুন পদ্ধতি কি আসবে? কেজি পার মিটার কিউব, অর্থাৎ আদার্স একটা, এটা যদি সিজিএস একক হয় ওটা এসআই একক, ওই এসআই এককে পারদের ঘনত্ব কত হবে নির্ণয় করো। আমাদের প্রথম পয়েন্টটাই ছিল যে বিভিন্ন একক পদ্ধতির মধ্যে এককের রূপান্তর, যে সিজিএস পদ্ধতিতে যদি এত হয় এসআই পদ্ধতিতে কত, তো আমি সিজিএস থেকে এসআইয়ে রূপান্তর করব। তো জিনিসটা দেখো, তাহলে সিজিএসে ঘনত্বের একক কি? গ্রাম পার সেমি কিউব, এবং তাহলে মাত্রা এখানে ধরলাম এই ঘনত্বের মাত্রা কি হয়? m l টু দি পাওয়ার -3। তো ধরে নিলাম একটা পদ্ধতিতে প্রথমে ঘনত্ব n1, একটা পদ্ধতিতে সেখানে m1 এবং l1 ধরছি যেটাতে গ্রাম সেমি আছে, আর একটা পদ্ধতিতে ঘনত্ব n2 যেটাতে m2 আর l2 আছে অর্থাৎ কেজি এবং মিটার। তাহলে n1 ঘনত্ব যেখানে আছে সেখানের মাত্রা m1 l1 টু দি পাওয়ার -3, আর যেটাতে n2 ঘনত্ব আছে সেটাতে m2 l টু দি পাওয়ার -3। আমরা n1টা জানি, এই ঘনত্বটাই দেওয়া আছে এখানে, এটাই হচ্ছে n1। ওকে, তাহলে আমরা যেটা মাত্রার যেটা সমসত্বতা নীতি বলেছে, যেটা এটা করলাম, যেটা সেটা কি ছিল না, n1 ইন্টু m1 l1 টু দি পাওয়ার -3 সমান n2 ইন্টু m2 l2 দি পাওয়ার -3। আমাদের কি বের করতে হবে? n2 বের করতে হবে, তাই তো? n1 তো জানি, তাহলে বা n2 সমান লিখতে পারি n1 ইন্টু, এটা এদিকে আসবে, এদিকে এলে হবে m1 বাই m2 ইন্টু l1 বাই l2 টু দি পাওয়ার -3। তাহলে এবার আমরা জানি n2 সমান n1 এর মান জানি আমরা 13.59, m1টা কি? গ্রাম, m2টা কি? কেজি, l1টা কি? সেন্টিমিটার, l2টা কি? মিটার টু দি পাওয়ার -3। তাহলে কি হবে? n2 সমান 13.59 ইন্টু গ্রাম বাই কেজি আছে, তাহলে উপরে লিখতে পারি গ্রাম বাই 1 কেজি সমান 1000 গ্রাম, 1 গ্রাম, ইন্টু দেখো সেন্টিমিটার আছে, তাহলে 1 সেমি বাই 1 মিটার মানে 100 সেন্টিমিটার লিখতে পারি টু দি পাওয়ার -3, বা n2 সমান 13.59 ইন্টু এটা কত? 10 টু দি পাওয়ার -3, আর এখানে 10 টু দি পাওয়ার -2 এর হোল কিউব। তাহলে এটা কত আসবে? এটা
বা n2 সমান 13.59, তাহলে -2 ইন্টু -3 +6 -3 তাহলে +3 অর্থাৎ 10⁻³ তাহলে আমরা নতুন পদ্ধতিতে কি পেলাম একক না 13.59 ইন্টু 10⁻³ কেজি মিটার টু দি পাওয়ার -3, এটা অ্যান্সার। ওকে, এবার আমরা যাচ্ছি সেকেন্ড টপিকসে, সেকেন্ড ব্যবহার। 2 নম্বর পয়েন্ট কি না, তত্ত্বগতভাবে প্রতিষ্ঠিত সমীকরণের সঠিকতা যাচাই করা। মাত্রা বিশ্লেষণের যে সমসত্যতা নীতি কি বলেছি, যে উভয় দিকের রাশি যেন রাশির মাত্রাগুলি যেন সবসময় সমান থাকে। তো সেটার উদাহরণের সাহায্যে আমরা এখন প্রুভ করছি বা আমরা দেখছি। একটা উদাহরণ নিলাম, আমরা জানি s=2 ut + ½ at², সমীকরণটি নির্ভুল কিনা পরীক্ষা করো। যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থবহ, অর্থাৎ এস এখানে সরণ, এস কি সরণ, ইউ হলো প্রাথমিক বেগ, টি হলো সময় এবং এ হচ্ছে ত্বরণ, এ হলো ত্বরণ। তো দেখি বাম দিকের রাশির মাত্রা, বাম দিকের রাশি এসের মাত্রা, এস কি সরণ, সরণ সমানের মাত্রা কি হবে এল। আচ্ছা, ডান দিকের প্রথম রাশি ইউটি এর মাত্রা, ইউটি এর মাত্রা কি হবে, ইউ কি প্রাথমিক বেগ, তাহলে বেগ এল t⁻⁻1 ইন্টু টি অর্থাৎ সময় টি, মাত্রা কি হলো t⁻⁻1 আর টি 0 অর্থাৎ এল। ডান দিকের দ্বিতীয় রাশির মাত্রা, দ্বিতীয় রাশি ½ at² মাত্রা সমান, একে বলা যায় at² মাত্রা, যেহেতু হাফ হলো একটি ধ্রুবক, at² মাত্রা কি হবে এ কি ত্বরণ, ত্বরণের মাত্রা এল t⁻⁻2 ইন্টু t² মাত্রা কি t², তাহলে এখানেও দেখো t⁻⁻2 আর t⁻+2 অর্থাৎ t⁻0 1 রইল বাকি এল। তাহলে দেখলাম আমরা বাম দিকের মাত্রাও এল, ডান দিকের প্রতিটি রাশির মাত্রা এল। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, এটি হলো মাত্রার সমসত্যতা নীতি। এরপর আসছি আমরা 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর যে ব্যবহারটা সেটা আমরা দেখব পরীক্ষা করে, সেটা আমরা উদাহরণ সহ দেখছি। চলো নেক্সট পয়েন্ট। তাহলে 3 নম্বর পয়েন্ট কি, বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। তো কোনো প্রাকৃতিক রাশি তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা যদি জানা থাকে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা দেখব সেটা কিভাবে তার উপর মাত্রিয়ভাবে মানে কিভাবে তার উপর নির্ভর করছে, সেটা মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে আমরা দেখব। তার আগে বলি আমার ক্লাসটা কেমন লাগছে, এই ক্লাসগুলো কেমন লাগছে বা আজকের ক্লাস কেমন লাগছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের ক্লাসটা। ওকে, চলো তাহলে আমরা দেখি যে সরল দোলক, উদাহরণ নিয়ে দেখছি আমরা সরল দোলক। সরল দোলকের দোলনকাল টি, যার মাত্রা টি, কার্যকরী দৈর্ঘ্য স্মল এল, যার মাত্রা এল, দোলকপিণ্ডের ভর এম, যার মাত্রা এম, অভিকর্ষজ ত্বরণ জি, যার মাত্রা এল t⁻⁻2। এবার আমরা কি লিখতে পারি, লেখা যায় টি সমান কে m⁴ l⁴b g⁴c। এবার উভয় পক্ষকে আমরা মাত্রা বিশ্লেষণ করে কি পাবো, উভয় পক্ষে আমরা মাত্রা বিশ্লেষণ করব। মাত্রা বিশ্লেষণ করে টি এর মাত্রা কি না ক্যাপিটাল টি, যখন আমরা মাত্রা বিশ্লেষণ করে লিখব। কে একটা ধ্রুবক, এর কোনো মাত্রা নেই, m⁴a, l⁴b,
এবং জি কি না এল টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার সি, বা লিখতে পারি টি টু দি পাওয়ার 1 এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি প্লাস সি। এখানে এল টু দি পাওয়ার সি আছে, এখানে এল টু দি পাওয়ার বি আছে, তাহলে এল টু দি পাওয়ার বি প্লাস সি, এবং টি টু দি পাওয়ার মাইনাস টু সি। এবার যেহেতু মাত্রার সমসত্বতা নীতি অনুযায়ী, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি অনুযায়ী, উভয় দিকের অর্থাৎ সমীকরণের উভয় দিকের রাশির মাত্রা কিন্তু একই হবে। তো সেই রাশির মাত্রা যদি একই হয় তাহলে মাত্রাগুলোকে আমরা সমান করে কি পাবো? এখানে কেবলমাত্র টি এর মাত্রা আছে, তাহলে আমরা টি এর মাত্রা পাবো, এম এর মাত্রা এই পাশে নেই, তাহলে এর ক্ষেত্রে আমরা এই পাশে লিখতেও পারি বা এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 1। তাহলে লিখতে পারি এ সমান 0 বি প্লাস সি সমান 0 এবং মাইনাস টু সি সমান 1, বা এখান থেকে লিখতে পারি সি সমান মাইনাস হাফ। পেলাম। এইটা যখন এই সমীকরণে বসাবো, সি এর জায়গায় মাইনাস হাফ বসালে এখান থেকে আমরা কি পাবো? বি সমান প্লাস হাফ। তাহলে এইবার আমরা যদি সমীকরণে বসাই, পর্যায়কালের সমীকরণে কি ছিল? টি সমান কে এম টু দি পাওয়ার কি আছে? এম টু দি পাওয়ার এ, এর মান কত? 0, এর মান 0 0। এল টু দি পাওয়ার বি, বি এর মান কত? হাফ, এবং জি টু দি পাওয়ার সি, জি টু দি পাওয়ার সি অর্থাৎ মাইনাস হাফ, বা পেলাম। এবং পরীক্ষা লব্ধভাবে পাওয়া যায়, পরীক্ষালব্ধ কে এর মান কত? 2 পাই। তাহলে এখানে লিখতে পারি টি সমান 2 পাই এম টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে রুট এল বাই রুট জি, নিচের রুট ওভার জি, অর্থাৎ অতএব এখান থেকে লিখতে পারি টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, স্মল এল। এটাই তো দোলকের পর্যায়কাল। এবং দোলকের পর্যায়কাল থেকে আমরা বলতে পারি এটা কার কার ওপর নির্ভর করে? কার্যকরী দৈর্ঘ্যের ওপর এবং জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের ওপর। কার ওপর নির্ভর করে না? দোলকপিণ্ডের ভরের ওপর নির্ভরশীল নয়। এটাই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যে বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়, অর্থাৎ পর্যায়কাল কার কার সঙ্গে সম্পর্কভূত, কার কার সঙ্গে সম্পর্ক আছে। ওকে, চলো এরপর আসছি নেক্সট উদাহরণে। হ্যালো 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 ওকে, দ্বিতীয় উদাহরণ, বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়ের দ্বিতীয় উদাহরণ, তারের তির্যক কম্পন। আচ্ছা, ধরলাম তারের কম্পাঙ্ক n, তাহলে মাত্রা কি হবে? 1/t, অর্থাৎ টি টু দি পাওয়ার মাইনাস 1। একক দৈর্ঘ্যের ভর, আচ্ছা ভর, তাহলে m/l, অর্থাৎ m/l টু দি পাওয়ার মাইনাস 1। তারের টান টি, বা যে বল দ্বারা তারকে টান করে রাখা হয়েছে, তাহলে বলের মাত্রা m/l টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে সমসত্বতার নীতি অনুযায়ী লেখা যায় কে এম টি, ওকে, কে এম টি এবং কম্পাঙ্ক m/l। ওকে, তাহলে সমসত্বতার নীতি অনুযায়ী লেখা যায় কে এল টি এম, এল টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার বি, এম টু দি পাওয়ার সি। তাহলে মাত্রাগতভাবে লেখা যায় এন এর মাত্রা কি? টি টু দি পাওয়ার মাইনাস 1, কে এর মাত্রা নেই যেহেতু একটি ধ্রুবক, এল অর্থাৎ এল টু দি পাওয়ার এ, টি এর মাত্রা টানের মাত্রা m/l টি টু দি পাওয়ার মাইনাস 2,
বি এবং এম এর মাত্রা এম এল টু দি পাওয়ার -1 সি। তাহলে কি লেখা যায় এখানে? বা লেখা যায় এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -1 সমান এটা। তাহলে প্রথমে কি আছে এখানে? এ আছে এল এর ক্ষেত্রে কি আছে? এল এর ক্ষেত্রে দেখি এ বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি সমান 0। আচ্ছা, এবারকার এম 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 এর ক্ষেত্রে কি হবে? বি সি, তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু 0 এবং টি এর ক্ষেত্রে হবে -1, এখানে টি -2b। ওকে, -2b ইকুয়ালস টু -1, অতএব বি ইকুয়ালস টু হাফ। বি ইকুয়ালস টু হাফ হলে আমরা এখান থেকে পাবো সি ইকুয়ালস টু -হাফ এবং বি আর সি যদি বি প্লাস হাফ সি মাইনাস হাফ হয়, হাফ মাইনাসে মাইনাসে প্লাস হাফ অর্থাৎ হাফ হাফ 1, তাহলে এ ইকুয়ালস টু -1। ওকে, তাহলে দেখা গেল আমরা এই সূত্র বসাচ্ছি এন ইকুয়ালস টু কে এল টু দি পাওয়ার এ -1 টি টু দি পাওয়ার বি প্লাস হাফ এবং এম টু দি পাওয়ার সি -হাফ। বা লিখতে পারি এন ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/l ইন্টু √t ইন্টু 1/√m। অতএব তার তির্যক তারের কম্পাঙ্ক সমান এন ইকুয়ালস টু কে ইন্টু 1/l √t/m। সুতরাং আমরা পেলাম সম্পর্কগুলো, অর্থাৎ তির্যক তারের কম্পাঙ্ক কোন কোন রাশির সঙ্গে কিভাবে সম্পর্কিত সেটা আমরা এর দ্বারা পেলাম। এরপর আসছি একদম শেষ টপিক, যেটা হচ্ছে লিমিটেশনস অফ ডাইমেনশন, অর্থাৎ এই যে মাত্রীয় বিশ্লেষণ ডাইমেনশন অ্যানালাইসিসের যে সীমাবদ্ধতাগুলো কি সেগুলো আমরা আলোচনা করব। ওকে, তাহলে সীমাবদ্ধতাগুলো কি আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে সীমাবদ্ধতা কোন কোন রাশি নির্ভর সেটা আগে জানা দরকার, যে ভৌত রাশিটা কোন কোন রাশি নির্ভর, তবেই কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ সঠিকভাবে করতে পারবো, না হলে পারবো না। 2 নম্বর পয়েন্ট কি? ধ্রুবক রাশি যদি থাকে কোনো সমীকরণে, সেই ধ্রুবক রাশির মান কিন্তু আমরা জানতে পারি না, ধ্রুবক রাশির মান জানা যায় না। 3-এর বেশি রাশি নির্ভর হলে সম্পর্ক প্রতিষ্ঠা করা কঠিন। এবং সূচকীয় ত্রিগোণমিতিক সাইন থিটা কস থিটা বা লগারিদমিক রাশি যদি কোনো সমীকরণে থাকে, তাহলে তাকে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে প্রতিষ্ঠা করা যাবে না। স্কেলার বা ভেক্টর রাশি চিহ্নিত করা যায় না এখানে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটা, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পরীক্ষাতে এসেছে, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে একই মাত্রার প্রাকৃতিক রাশি একই নাও হতে পারে। অর্থাৎ ধরো মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আমরা কি জানি এটা কার্যের মাত্রা, শক্তির মাত্রা, এটা কিন্তু টর্কেরও মাত্রা, তাই তো, টর্কেরও মাত্রা। কিন্তু দেখো টর্ক স্কেলার রাশি আর কার্য শক্তি কিন্তু ভেক্টর রাশি। সুতরাং এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা নতুন আছো তারা আগের ক্লাসগুলো দেখবে, নতুন যারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে HM ক্লাসরুম। এবং তোমাদের জন্য বোনাস থাকছে একটা ক্লাস, আমি টোটাল বলেছিলাম 4টে ক্লাস, 4টে ক্লাসের 4 নম্বর ক্লাস আজকে হয়ে গেল, কিন্তু তোমাদের জন্য একটা বোনাস ক্লাস থাকবে, যেই ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের যেখান থেকে মোট 3 নম্বর পড়ে, মোস্ট প্রবাবলি কোন আমি ভুল না হলে যেখান থেকে 3 নম্বর পড়ে, সেই 3টে টপিকস নিয়ে আলোচনা করে তার প্রবলেমস অ্যান্ড সলিউশন, তার কোশ্চেন অ্যান্সার কীভাবে হয় সেটা নিয়ে আমার আগামী দিনে একটা ক্লাস আসবে তোমাদের এই চ্যানেলে। অবশ্যই তোমরা চ্যানেলটা নোটিফিকেশান অন করে রাখো, তাহলে ওই ক্লাসটা এলে তোমরা অবশ্যই নোটিফাইড হবে এবং তোমরা ক্লাসটা দেখবে। চলো আমরা আসছি এরপর নেক্সট চ্যাপ্টার নিয়ে।